আপনার ব্যক্তিগত ইমপ্রেশনটা যে কোনো একটা টেক্সটের প্রতি সেটা আসলে খুব একটা কার্যকরী না। এমনকি ব্যক্তিগত ইমপ্রেশনও যদি থাকে সেটাকে একটা একাডেমিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রামাণ্য জায়গায় নিয়ে হাজির করতে হয়, যেখানে আসলে যাচাই করার প্রক্রিয়াটা থাকে। তো এই জায়গাটা থাকে এবং আমরা সাধারণত আসলে উপন্যাস পড়তে গিয়ে এবং পড়াতে গিয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো যদি বলি, সমাজ বাস্তবতা, জীবন বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, অনেক ধরনের বাস্তবতা অবাস্তবতার সম্মুখীন হই। এবং অ্যাকচুয়ালি আমি আসলে বিভিন্ন সময় জানতে চেয়েছি আসলে সমাজ বাস্তবতা বা জীবন বাস্তবতা থাকলেও কখনো আমরা কোনো একটা উপন্যাসকে গ্রহণ করছি, কোনো একটা উপন্যাসকে গ্রহণ করছি না, এই পার্থক্যটা কেন আসে? যেমন আপনি দেখবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর অনেক বই লেখা হয়েছে, তো সেই বইটার মধ্যেও মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, জ্যোৎস্না ও জননীর গল্পের মধ্যেও মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। তো দুটোর মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কোথায়? তো এইটা আসলে এই পার্থক্যের জায়গাটা আসলে বুঝতেই পারছেন, একটা কলাম এবং একটা উপন্যাসের মধ্যে যে ন্যারেটিভের পার্থক্যটা থাকছে, এই ন্যারেটিভটাকে মাথায় রেখে, যে উপন্যাসের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকে এটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে মাথায় রেখে আমি যে জায়গাটাকে বিবেচনা করে আসলে কথা বলবো, এখানে আমি কয়েকটা কথাকে একটু দেখার চেষ্টা করছি যে হবে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি। এইখানে ম্যাক্সওয়েল ম্যাননের একটা স্পিচ ছিল, সেই স্পিচটা থেকেই আমি আসলে আমার বক্তব্যটা সূত্রপাত করছি যে there is a tendency among literary critics to treat novels as philosophical or human science texts which should provide us with insights and understandings of historical events. আচ্ছা, হিস্ট্রিক্যাল ইভেন্টসের কথা বলছে, তারপরে আপনার পলিটিক্যাল কনফ্লিক্টের কথা বলছে, ল্যাঙ্গুয়েজ ফিলোসফির কথা বলছে, ইভেন্চুয়ালি আমরা দেখতে পাচ্ছি মেটাফিজিক্সের কথা বলছে, সোশ্যাল থিওরি, সাইকোলজি, সো ফোর্থ, আরো অনেক কিছু আছে। এগুলো বিভিন্ন কিছুর কথা ক্রিটিকরা বলেন, কিন্তু উনি বলছেন ইফ এনি থিওরি ইজ টু বি গেইনড ইট ইজ থিওরি অফ দ্য ইউনিক। তো উনি যেটা বলতে চাচ্ছেন যে একটা উপন্যাস যখন আমরা পড়ছি, উপন্যাসটা স্বয়ং একটা তত্ত্বায়ন করা হচ্ছে, উপন্যাসটা স্বয়ং একটা তত্ত্বায়ন, এই টেক্সটটা বলে এখানে আরো কিছু কথাবার্তা বলছেন। এবং এরপরেই আমরা যখন দেখছি যে এই কথাটার ধারাবাহিকতা, আমি বার্থের একটা কথা নিচ্ছি এখান থেকে, বলছে যে লিটারেচার ডিসপ্লেসেস দিস ভ্যারিয়াস কাইন্ডস অফ নলেজ। এই দিস এর মধ্যে আমি দিস দিয়ে আসলে ইন্ডিকেট করতে চাচ্ছি এই যে যেগুলো আসলে আপনার হিস্ট্রিক্যাল ইভেন্ট আছে, পলিটিক্যাল কনফ্লিক্ট আছে, ল্যাঙ্গুয়েজ ফিলোসফি, এই বিভিন্ন রকমের জ্ঞান এগুলাকে ডিসপ্লেস করছে, স্থানান্তরিত করছে, করে does not fix or fetishize any of them as human and social science disciplines do. এখানেই কিন্তু লিটারেচারের সাথে হিউম্যান আর সোশ্যাল সায়েন্সেসের যে ডিসিপ্লিনগুলো, ওগুলোর মধ্যে একটা প্রভেদ করছে। লিটারেচার gives such knowledge an indirect place. ওই নলেজগুলোকে কিন্তু লিটারেচার ডিরেক্ট প্লেস দিচ্ছে না, সরাসরি জায়গা দিচ্ছে না, রাদার তাদেরকে রিপ্লেস করছে, ডিসপ্লেস করছে। এবং এরপরেই এই একই টেক্সটের আরেকটা অংশে বার্ট বলছে if you treat an indirect structure directly, it flees, it empties out. স্যার আপনি যে সাইডে বসেন একটু কম লাগবে, আমি একটু কম লাগছে। স্যার আরো ডান দিকে কয়েকটা ইয়ে করতে পারবেন, এখানে একদম কাছে আছে, ওই ডান দিকে কিছু লাইট আছে, এদিকে না, এখানে একটা আছে না। ওকে, ইজ ইট বেটার? হ্যাঁ, স্লাইটলি বেটার। এটা দিলে ওনার আবার সমস্যা হচ্ছে কিনা? আপনার আমার সমস্যা হচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই যেহেতু এটাকে বার্থ এর আগে বলছে যে এটা ইনডিরেক্ট এরকম একটা স্ট্রাকচারে দাঁড়াচ্ছে, এবং তাহলে হচ্ছে এ লিটারি রিভিউ ক্যান অনলি ফেল লিটারেচার। একটা রিভিউ আসলে সমালোচনা কর্ম বা পর্যালোচনা, এটা আসলে লিটারেচারকে ফেল করে বলে আমরা এখানে একটা মেটাফোর পাচ্ছি অরফিউসের ব্যাপারে। অরফিউস, we know we must never turn back to look at what we love or risk or destroying it. অরফিউসের কথা দিয়ে বলছে যে পেছনে
ফেরার ক্ষেত্রে বা সেই দিকে তাকানোর ব্যাপার রেট্রোস্পেক্টিভটা আসলে ধ্বংস করার যে ঝুঁকিটা অরফিউসের মিথের সাথে কানেক্টেড সেটার সাথেই করছে। সো লিটারেচারের রিভিউ আসলে এই পশ্চাৎ গমনের মতোই, যেটা আসলে সেটাকে শেষ পর্যন্ত ধ্বংস করে ফেলবে। তার মানে আমার এই কয়েকটা দোহাই নিয়ে আসার বা এই কয়েকটা উদ্ধৃতি নিয়ে আসার বেসিক যে কারণটা, এটার বেসিক কারণটা হচ্ছে আমি আসলে দেখাতে চাচ্ছি বা আমার কাছে আমি যখন একটা টেক্সট পড়ি আমার কাছে মনে হয় না যে লিটারেচারের একেবারে প্রধান দায়িত্ব আমাকে সমাজ শিক্ষা, জীবন শিক্ষা, নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা, আরও যত শিক্ষা আছে, আরও যত ইন্টারডিসিপ্লিনারিটি আছে সেগুলো প্রোভাইড করা। আমি প্রথমেই যখন একটা টেক্সট পড়তে যাই, এগুলো আমার মনে হয় ইন্টারডিসিপ্লিনারিটির এই জায়গাগুলো, যেই জায়গাগুলোতে একটা উপন্যাস কানেক্টেড থাকে, গল্পের চাইতে আপনারা দেখবেন ফিকশনের যে দুইটা মিডিয়া আছে এবং উপন্যাস অনেক বেশি কানেক্টেড থাকে আরও অন্যান্য ফিল্ডের সাথে। গল্পের ওই দায়বদ্ধতা থাকে না, কিন্তু উপন্যাস ওই কানেকশন না থাকলে উপন্যাস অনেক সময় দাঁড়াই না, ওই কানেকশন না থাকে। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে এটা সেকেন্ডারি শর্ত, কিন্তু প্রাথমিক শর্তে উপন্যাসের কিছু ফর্মগত জায়গা থাকবে। বা বেসিক্যালি আমরা যখন পড়াচ্ছি আমরা তখন আসলে যে ওয়েতে পড়াই সেখানে আমার মনে হয় যে ফর্মটা টার্গেট করে পড়ানোটা আসলে বেটার হয়। তো সেখানে আমি আসলে প্রথমে আমার অর্ধ সমাপ্ত স্লাইড যেগুলো নিয়ে এসেছি সেখানে এইখানে আমি যেটা বলছিলাম যেটা আসলে কন্টেন্ট আমরা বলি বা বক্তব্য এরকম যে জায়গাগুলো আছে, কন্টেন্টের মধ্যে আসলে থাকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম সমাজ বাস্তবতা, ইতিহাস, রাজনীতি, তারপরে আপনার মনস্তত্ত্ব কিংবা ইন্টারডিসিপ্লিনারি যে জায়গাগুলো থাকে সেগুলো আসলে ফলো করে বা সেই জায়গাগুলো আসলে এই কন্টেন্টের মধ্যে থাকে। বা আপনি যখন কন্টেন্টের রিডিং নেবেন তখন আপনি আসলে কন্টেন্টের মধ্যে দেখতে চাবেন ওইটা কোন একটা পিরিয়ড পিস কিনা, কোন টাইমের লেখা, ওই টাইমের বাস্তবতা কি ছিল, ওই টাইমের পলিটিক্যাল হিস্ট্রিটা আপনি জানলেন, সাইকোলজিক্যাল রিডিং নিলেন, এই জায়গাগুলো আপনি ফলো করলেন। এখন ফলো করার পর অন দি আদার হ্যান্ড আপনি কিন্তু যখন ফর্ম নিয়ে কথা বলছেন তখন আপনি শুরুতেই চলে যাবেন হচ্ছে ন্যারেটিভের জায়গায়, বয়ানরীতিতে চলে যাবেন। যে বয়ানরীতির ক্ষেত্রে আপনি প্রথমে দেখছেন যে বর্ণনাকারীটা কে, বর্ণনাকারী কে এবং বর্ণনা কিভাবে করছে। যেমন একটা বর্ণনা করার ধরন আমরা সবসময় জানি যে যেটাকে আসলে আমরা বলছি যে ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ঈশ্বর যেমন উপরে থাকেন সবাইকে দেখেন সেভাবে করে থার্ড পার্সনে উপন্যাসগুলোর বর্ণনা। যেমন পুতুল নাচের ইতিকথাই আসলে থার্ড পার্সনে বর্ণনা করা। আবার কিন্তু আপনারা জানেন যে ফার্স্ট পার্সনে বর্ণনা করা উপন্যাসও আছে, আমরা প্রচুর পড়েছি। ইনফ্যাক্ট রিসেন্ট টাইমসে ফার্স্ট পার্সনে বর্ণনা করা উপন্যাসের সংখ্যা বেশি, পোস্ট মডার্ন অ্যাপ্রোচেও ফার্স্ট পার্সনে বর্ণনা করা উপন্যাসের সংখ্যা বেশি। আপনারা মুরাকামির লেখা পড়েন যদি, ইভেন হুমায়ুন আহমেদের লেখাও যদি পড়েন, কিন্তু প্রচুর ফার্স্ট পার্সনে ন্যারেট করা আছে, তো সেই জায়গায় আপনি পাবেন। তো বয়ানরীতির মধ্যে আসলে কোন টেকনিক, এবং বয়ানরীতির মধ্যে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বয়ানরীতি বা ন্যারেটিভ মানে শুধুই শব্দ না আসলে। যেমন আপনি যদি লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েন সেখানে দেখবেন যে আপনার ছক করা আছে, ছবি আছে, রিডেল আছে, অনেক কিছু আছে, রাইম আছে। তারপরে থ্রু দ্য লুকিং গ্লাস ওইখানেও বেশ কিছু এরকম ননসেন্স রাইম আছে। আপনি যদি শহীদুল জহিরের ইন্দুর বিলাই খেলা একটা গল্প আছে না, ওই গল্পের শুরুতে দেখবেন একটা ছকের মতন করে দেয়া আছে, ইঁদুর আর বিলাইয়ের চেস করার যে ধরনটা আছে। হুমায়ুন আহমেদের বৃষ্টি ও মেঘমালা যদি পড়েন দেখবেন ওইখানে এরকম একটা চিত্রকর্ম আছে। আপনারা যদি ওরহান পামকের মাই নেম ইজ রেড দেখতে যান দেখবেন শুরুতে একটা বিশাল ম্যাপ আছে, যে ম্যাপটার মধ্যে ডিটেইলিং আছে, যেটা আপনারা গেম অফ থ্রোনসের বইটার মধ্যেও কিন্তু এই ম্যাপটা পাবেন, যে ওই যে ল্যান্ডটা, ওই ল্যান্ডটার একটা ম্যাপ আঁকা। এখন আপনি বলতে পারেন যে ওই ম্যাপ, ওই ছক, ওই দাবার যে বর্ণনাটা দেওয়া আছে লুইস ক্যারলের লেখায়, এই জিনিসগুলো কি আসলে ন্যারেটিভের মধ্যে পড়ে কিনা? অবশ্যই এগুলো ন্যারেটিভের মধ্যে পড়ে। ন্যারেটিভ মানে শুধুই আপনার শব্দে বর্ণিত টেক্সট না, ন্যারেটিভ হচ্ছে একটা ওয়ে অফ প্রেজেন্টেশন। লেখক যেটা বলতে চান সেটাকে সে সম্মিলিতভাবে, যতগুলো মিডিয়াকে সম্মিলিতভাবে ব্যবহার করে তার টেক্সটটাকে পরিবেশন করেন, সেটা হচ্ছে তার ন্যারেটিভ। এই ন্যারেটিভটা, এখন এই ন্যারেটিভে ঢোকার আগে আমাদের আরেকটা জিনিস একটু দেখা দরকার, সরি ন্যারেটিভ না, চরিত্রায়নে ঢোকার নিয়ে কথা বলার আগে, যে আমরা আসলে যখন ন্যারেটিভের কথা বলছি, ন্যারেটিভটা মোটামুটিভাবে প্রি মডার্নিস্ট এবং মডার্নিস্ট এই দুইটা পিরিয়ডে ন্যারেটিভটা ছিল আসলে মূলত যেটাকে বলা হচ্ছে, আমি
বলছি আপনাদেরকে, মানে এক স্বর, একক স্বর, অর্থাৎ আপনার এই যে যে গল্প বা উপন্যাসের যে কথক, কথা সাহিত্যের যিনি কথক, তিনি একজন, এটাই বলা হতো আসলে, যেটাকে বলা হতো যে কারণ এটার এপিসেন্টার ছিল হচ্ছে এটা প্রোটাগনিস্ট। এরপরে এসে এখন পোস্ট মডার্ন অ্যাপ্রোচে এসে কিন্তু পলিটোনাল একটা ন্যারেটিভ দাঁড়িয়েছে। এখন পলিটোনাল ন্যারেটিভে কি হচ্ছে, পলিটোনাল ন্যারেটিভ যেমন মিলান কুন্ডেরার দ্য জোক, এটা যে বন্ধুগুলো আছে তাদের প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে এক একটা চ্যাপ্টার লেখা। তো আপনি তাহলে বুঝতে পারছেন না কথকটা কে বা ন্যারেটটা কে করছে। বা আমি একটু আগে মাই নেম ইজ রেডের কথা বলছিলাম, মাই নেম ইজ রেড পুরো বইটাই আসলে সম্ভবত প্রথম চ্যাপ্টারটা মাই নেম ইজ আ কর্পস, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আই অ্যাম এ ডগ, থার্ড চ্যাপ্টারটা হচ্ছে মাই নেম ইজ রেড, ফোর্থ চ্যাপ্টারটা হচ্ছে আই অ্যাম ব্ল্যাক। তো এই যে বিভিন্ন জনের ওই পুরাটাই হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি নভেল, যেখানে এক একটা চরিত্রকে দিয়ে, যেমন আই এম এ ডগে কুকুরটা মার্ডারারকে যেতে দেখেছে ওর পার্সপেক্টিভ থেকে একটা চ্যাপ্টার। মাই নেম ইজ রেড ওই চ্যাপ্টারটা হচ্ছে ব্লাড কথা বলছে, ও যখন স্পিল আউট করেছে তখন ওর পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে মনে হচ্ছে অসংখ্য ক্যামেরা সেট করা, এক একটা ক্যামেরা দিয়ে আপনি এক একটা রিয়েলিটি দেখছেন। ফাইনালি যে ওই কনকশনের মধ্য দিয়ে আপনার একটা পুরো পিকচার দাঁড়াচ্ছে, আপনি বুঝতে পারছেন কোনটা আসলে কে করেছে। এইখানে কিন্তু আর আপনি বলতে পারছেন না যে অমুকই অমুক বয়ান দিতেন, ওইখানে পামুক যেটা করছে এক একজনের মুখের ভাষা এক এক রকম, এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। এবং যেমন কোনো একটা ক্যারেক্টার রিলিজিয়াসলি খুব ফ্যানাটিক, তাকে যখন পামুক তারপর দিয়ে বর্ণনা করছে, তাকে দিয়ে সত্যিই মনে হচ্ছে খুব ধর্মপ্রাণ ব্যক্তি কথা বলছে। আর চূড়ান্ত এথিস্ট যে ক্যারেক্টারটা, সে দেখা যাচ্ছে তার প্রফেটকে নিয়ে মক করছে। সো এই দুইটা সাংঘর্ষিক ন্যারেটিভও কিন্তু এখানে পামুক দাঁড় করাচ্ছে। মনে হচ্ছে অ্যাকচুয়ালি সবই পামুক লিখছে, আমরা এটা বলছি। কিন্তু এখানে পামুক অ্যাকচুয়ালি যখন আপনি ইন্টারপ্রেট করছেন, তখন কিন্তু আপনি আসলে এদের এক একটা ক্যারেক্টারকে আপনি বর্ণনা করতে গেলে দেখবেন যে উপন্যাসের যে একক বয়ানরীতির ধরনটা ছিল বা আমরা যে পড়াই ন্যারেটিভের জায়গা, সেই জায়গাটার কিছুটা বিচ্যুতি বা সেই জায়গাটা থেকে কিছুটা পরিবর্তন এখন ঘটেছে। এইখানে স্টুডেন্টদেরকে আসলে বা আমাদের যে কারোরই বয়ানরীতিটা আসলে যদি আমরা ফলো করতে চাই, এখানে আমার মনে হয় যে পার্সনকে ধরে, অর্থাৎ উত্তম পুরুষ না মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আর নাম পুরুষ, এই দুইটা পুরুষের সাধারণত উপন্যাস বর্ণনা করা হয় আমি দিয়ে অথবা সে দিয়ে। তুমি দিয়ে আমি এখন পর্যন্ত কোনো উপন্যাসের বর্ণনা দেখি নাই, একটা মাত্র টেক্সট দেখেছি বাংলাতে আমি, একটা ফিকশন যেখানে আপনাকে আসলে নির্দেশনা দেয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে তেলেনা পোতা আবিষ্কার। আপনাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা জায়গার মধ্য দিয়ে, আপনারা যারা গল্পটা পড়েছেন যে একটা ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে। একইভাবে আপনার হচ্ছে এই ধরনের যেগুলোকে আসলে প্রিচিং মোড আছে, প্রিচিং মোডের আপনারা দেখবেন যে নিৎসের দাসটুক জরাথুসরা যদি দেখেন মনে হবে আপনাকে প্রিচ করছে। এই একই ধরনের ফিকশন, নিৎসের ওটা কিন্তু ফিকশন না, ফিকশন হচ্ছে আন্দ্রে জিবের একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফ্রুটস অফ দি আর্থ। এই বইটা শুরুই হচ্ছে এভাবে, Do not be deceived, Nathaniel, by the uncompromising title I have chose to fit this book. নাথানিয়েল নামে বলছে, এখন যে পড়বে তারই মনে হবে সে নাথানিয়েল, এবং নাথানিয়েলকে ডিরেক্টলি তুমি করে সম্বোধন করে বলছে। এগুলো হচ্ছে রেয়ার কেস আপনার ন্যারেটিভের, এবং ওটা কিন্তু একটা ফিকশন, ঠিক আছে? এটাও একটা রেয়ার কেস ফিকশন। এইটাকে ধরে আমরা সাধারণত বয়ান রীতিটাকে ফলো করার চেষ্টা করবো। আর এগুলো সবকিছুর আগে আমার আসলে কথাটা যেহেতু খুব বোঝানো হয় নাই, এই সব কিছু করার জন্য কিন্তু আসলে সবার আগে স্টুডেন্টদেরকে দিয়ে যে কাজটা করাতে হবে সেটা হচ্ছে টেক্সটার স্টোরি লাইনটা কমপ্লিট করে ফেলতে হবে। কারণ আপনি এই আলোচনাগুলো কখন করবেন, যখন আপনার প্রতিটা স্টুডেন্ট স্টোরি লাইনটা জানে, তাই না? স্টোরি জানে না সে, আপনি তাকে দিয়ে আর কিভাবে অগ্রসর হবেন। তো সেটার একটা বিষয় থাকছে। এরপর আমি একটু ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে চলে যাই। সাধারণত আমি যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও পড়তাম, দেখতাম চরিত্র বিশ্লেষণ টাইপের কিছু কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনগুলোতে আমরা অমুক বেলা খেয়েছে, অমুক বেলা ঘুমিয়েছে, অমুক বেলা এই করেছে, এরকম কিছু কথাবার্তা বলি। কিন্তু আমি যখন উপন্যাস পড়তে থাকলাম বা এটার প্রিপারেশন নিতে থাকলাম, তখন আমি জিনিসটা দেখলাম যে
উপন্যাসের চরিত্রগুলো তৈরি করার কিছু কারণ থাকে। চরিত্রগুলো হচ্ছে একটা ইনভিজিবল, না দুঃখিত, চরিত্রগুলো হচ্ছে একটা ভিজিবল পিলারের মতো। যে পিলারগুলোর ভেতরে ইনভিজিবল সিমেন্ট থাকে, যে সিমেন্টগুলো হচ্ছে লেখকের পয়েন্ট অফ ভিউ। এখন লেখকের পয়েন্ট অফ ভিউটা কিরকম, আমি এটার একটু কিছু এক্সাম্পল দিই। যেমন আমরা যে টেক্সটটা নিয়ে কথা বলছি, আমাদের এই টেক্সট পুতুল নাচের ইতিকথা, এটা নিয়ে মোটা দাগে কথা বলছি। আমরা জানি এটা একটা মডার্নিস্ট টেক্সট। এখন মডার্নিস্ট টেক্সট মানে হচ্ছে এটা 30s এ লেখা এবং ওই সময়ের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে ধারণ করে লেখা। এবং মডার্নিস্ট টেক্সটে আমি যখন রায় দিচ্ছি, রায় দেওয়ার পিছনে তো আমার কিছু কার্যকারণ থাকতে হবে। কার্যকারণের মধ্যে আমি তখন তৎকালীন যে মডার্নিস্ট টেক্সটগুলো এক্সিস্ট করছে সেগুলোর সাথে কম্পেয়ার করে আমি রায়টা দিচ্ছি যে এটা হচ্ছে। যেমন রায় দেওয়ার একটা খুব কমন গ্রাউন্ডটাকে আমি জাস্ট একটা টেক্সটের সাথে কম্পেয়ার করি। আপনারা জীবনানন্দ দাশের বোধ কবিতাটা পড়েছেন। এখন বোধ কবিতাটাতে আপনারা দেখেছেন যে ওইখানে কিন্তু যে আমি দিয়ে উত্তম পুরুষে বর্ণনা করছে কবিতাটা, মাথার ভিতরে যা বোধ এত খেলা করছে, সে কিন্তু ওই কাস্তে হাতে শ্রম দিতে গিয়েছে, তারপরে লাঙল হাতে আপনার খেতে গিয়েছে, মেছুয়াদের সাথে মাছ ধরতে গিয়েছে, এরকম করেছে। তার মানে আমরা যখন চিন্তা করছি তার যে সারাউন্ডিং, যে পরিবেশে সেই পরিবেশটা হচ্ছে একটা গ্রাম বাংলা, গ্রামীণ পরিবেশ। কিন্তু সেটার মধ্যে জীবনানন্দের সেই প্রোটাগনিস্ট হচ্ছে একজন মডার্নিস্ট, যে আর সবার মাঝখানে থেকেও নিজের মুদ্রাদর্শ আলাদা হচ্ছে, গেও পরিবেশে একসাথে তার থাকতে পারছে না। আমাদের শশীর কিন্তু একই কেস, যে গাউদিয়াকে খুবই গেও মনে করছে, সেই পরিবেশের মধ্যে থাকতে পারছে না। এটা হচ্ছে আমাদের বাংলার মডার্নিস্টদের ওই টাইমের সংকট, এবং ওই টাইমের বেশিরভাগ মডার্নিস্ট টেক্সটগুলো এভাবেই তৈরি হয়েছে, যে পরিবেশটা দেখানো হচ্ছে বাঙালির, আর যে প্রোটাগনিস্টের মেন্টালিটি সেটা দেখানো হচ্ছে সম্পূর্ণ ইউরোপিয়ান। সে কিছুতেই এই কনটেক্সটের মধ্যে নিজেকে খাপ খাওয়াতে পারে না। তো এটা আমি বুঝলাম যে এখন এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফিলোসফি, মডার্নিস্টদের ফিলোসফিকে সে প্রকাশ করছে। মডার্নিস্টদের মধ্যে যা যা আছে, এলিয়েনেশন আছে, তারপরে আপনার বিজ্ঞান মনস্কতা আছে, এগুলো সবকিছু আমরা শশীর চরিত্রের মধ্যে দেখি। শশী সবকিছুকে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করতে চায়, কুসংস্কারে বিশ্বাস করে না, তারপরে এক ধরনের স্বাধীন চেতা মন আছে, সে শহরকে পছন্দ করে বেশি। এই যে আর আপনার মডার্নিটির যে বৈশিষ্ট্যগুলো, এখন এই যে এক একটা দর্শন বা এক একটা বৈশিষ্ট্য, এইগুলোকে কম্বাইন্ডলি আমরা দেখলাম শশী ক্যারেক্টারটার মধ্য দিয়ে প্রেজেন্ট করছে। এখন প্রেজেন্ট করার পাশাপাশি আমরা কিন্তু আরো অনেক উপন্যাস কিন্তু একক চরিত্র ভিত্তিক হয় না, গল্প হতে পারে, অনেক গল্প আছে একটা চরিত্র নিয়েই। উপন্যাস কখনো আপনার এক চরিত্র ভিত্তিক হবে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, তাহলে দস্তয়েভস্কির স্টারি নাইটস, দস্তয়েভস্কির হোয়াইট নাইটস, দ্য হোয়াইট নাইটস এর তাহলে কিভাবে করে আমরা এক চরিত্র পেলাম? ঠিক আছে, নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ডে কেন আমরা দেখছি যে একটা ক্যারেক্টারই মনোলোগ চলছে? সেইটা কেন হচ্ছে সেটার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। আগে আমি যেটা নিয়ে কথা বলছি সেটার কথাটা শেষ করে দিই। আপনারা দেখবেন যে এই যে সাপোর্টিভ রোল দেখেন অস্কারে বা বিভিন্ন জায়গায় সাপোর্টিভ ক্যারেক্টারের বিভিন্ন হচ্ছে পুরস্কার পায়। উপন্যাসে এরকম সাপোর্টিভ চরিত্র থাকে, সহায়ক চরিত্রগুলো থাকে, যারা আসলে উপন্যাসের প্লটটাকে আরো জটিল করে বা আরো বিস্তৃত করতে সহায়তা করে। এখন এই চরিত্রগুলো তৈরি হয় দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে কনসার্টে আর একটা হচ্ছে কন্ট্রাস্টে। এখন কন্ট্রাস্টে কিভাবে হচ্ছে এটা আমরা জানি, কন্ট্রাস্টে তৈরি হওয়ার প্রক্রিয়াটা আমরা মোটামুটি কম বেশি পরিচিত। যেমন আমরা যখন এই যে সেই চিরায়ত নায়ক এবং খলনায়কের চরিত্রের নির্মাণ দেখি, নায়কের চরিত্রের মধ্যে যে উপাদানগুলো ঢেলে দেওয়া হয়, খলনায়কের চরিত্রের মধ্যে কন্ট্রাস্টে কিছু বৈশিষ্ট্য আরোপ করা হয়, তাই না? তো এইভাবে আমরা কন্ট্রাস্টে কিছু চরিত্র তৈরি করি, মানে যাদের মধ্যে আমরা সংঘাত দেখাবো, যাদের মধ্যে আমরা দ্বন্দ্ব দেখাবো। এবং সংঘাত এবং দ্বন্দ্ব ছাড়া কখনো কাহিনী অগ্রসর হয় না। আপনি যদি প্রথম লাইনে বলেন তারা বসে আছে, তারা একসাথে গল্প করছে, দ্বিতীয় লাইনেও গল্পই চলছে, তৃতীয় লাইনেও গল্প চলছে, এরপর দর্শক আর গল্প শুনবে না, দর্শক ঘুমায় যাবে, পাঠক ঘুমায় যাবে, কারণ কাহিনীর কোনো প্রোগ্রেস নাই। কাহিনীটা তখনই প্রোগ্রেস হবে যখন দুইজনের মধ্যে মতবিরোধ হবে বা টার্ন হবে।
ঠিক আছে? তো এই জায়গাতে সংঘাতটা হচ্ছে সবসময় আপনারা এই কাহিনীগুলোকে এগিয়ে নিয়ে যায়। যেমন আমাদের এই কাহিনীর মধ্যে বা শশী যে পুতুল নাচের রীতি কথা যেটা আমরা পড়ছি, এখানে আপনি দেখবেন কিন্তু শশীর ক্যারেক্টারটা অগ্রসর হয়েছে টোটাল গাউদিয়ার যত মানুষজন আছে এদের প্রত্যেকের সাথে তার বিভিন্ন মতের বা চিন্তার যে দূরত্ব আছে, তার পিতার সাথে তার দূরত্ব আছে, তার যারা রোগী আছে তাদের চিন্তার সাথে তার দূরত্ব আছে। কুসুমকে তার ভালো লাগে, তারপরেও কুসুমের সব চিন্তা সে নিতে পারে না। তো এটা হচ্ছে আমরা দেখছি যে এই ক্ল্যাশের মধ্য দিয়ে, এটার মধ্য দিয়ে ক্যারেক্টারগুলো হচ্ছে, এবং সেটা দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু শশী ক্যারেক্টারটাকে, যেমন আপনাদের খেয়াল আছে এখানে একটা বোধহয় অংশ আছে যে অংশটাতে বলা হচ্ছিল, আচ্ছা ওই অংশটা আমি খুঁজে দেখছি পরবর্তীতে। একটা অংশ ছিল যে অংশটাতে শশী আসলে গ্রাম দিয়ে যায় এবং গ্রাম দিয়ে যেতে যেতে সে হচ্ছে ওই যে কুন্দ নামে একটা তাদের বাড়ির কাজের লোক থাকে। তো কুন্দ তার যে সন্তান আছে সন্তানকে হচ্ছে কিছু মুড়ি মাটিতে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার পর শশী দেখার পর বলে যে মাটি থেকে টুকে খাচ্ছে, পেট সমস্যা করবে, পেটের সমস্যা হবে। কুন্দ এটাকে যেটা ইন্টারপ্রেট করে যে দুটো মুড়ি খেতে দিয়েছি বলে ছোট বাবুর এত লাগছে, মনে করে যে বাড়ির থেকে মুড়ি দিয়েছে তাই হচ্ছে শশীর কাছে এটা শশীর গায়ে লেগেছে। এই যে ইন্টারপ্রিটেশন গুলো বা যেভাবে করে গ্রাম্য মানসিকতা শশীকে কাবু করছে না, যেরকম করছে, এরা কিন্তু এদেরকে তৈরি করা হয়েছে কন্ট্রাস্টে। কেন তৈরি করা হয়েছে? কারণ শশীর চরিত্রের বৈশিষ্ট্যটাকে আরো প্রমিনেন্ট করবে এই কন্ট্রাস্টে তৈরি হওয়া চরিত্রগুলো, এবং শশীর চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে প্রমিনেন্ট করা মানেই হচ্ছে আমাদের ঔপন্যাসিকের যে মডার্নিস্ট প্রজেক্টগুলো বা তার যে ভিউ ছিল সেই ভিউটাকে আরো প্রমিনেন্ট করা, যে মডার্নিস্ট হিরো, মডার্নিস্ট মানুষের লাইফ বা তার দৃষ্টিভঙ্গিগুলো এরকম, সেটাকে আরো প্রমিনেন্ট করছে। এখন আরেকটা ধরন বলছিলাম কনসার্টে। এখন কনসার্টে তাহলে কেমনে হচ্ছে? আপনারা দেখবেন যে ওই আমাদের এখানেই কুমুদ নামে একটা চরিত্র আছে। কুমুদ চরিত্রটাকে আমরা যদি দেখি, কুমুদ চরিত্রের একটা বর্ণনা আছে। আচ্ছা, কুমুদ চরিত্রটার সাথে শশীর প্রথম দেখা সাক্ষাৎ হয় যখন সে কলকাতায় মেডিকেলে পড়তে যায়, এবং আমরা এখানে আসলে কুমুদ চরিত্রটা দেখি। কুমুদ চরিত্রটা বেশ কিছু প্রভাব বিস্তার করেছে, এবং এখানে বলাই আছে যে কলিকাতায় থাকিবার সময় তাহার অনুভূতির জগতে মার্জনা আনিয়া দেয় বই এবং বন্ধু। বন্ধুটির নাম কুমুদ। মানে শশীর যে গ্রাম্য মানসিকতা থেকে বের হয়ে আসা, অর্থাৎ মার্জনা এনে দিয়েছে, মার্জিত হয়েছে সে, সেটা কুমুদের অবদান। এখন এইখানে আমরা কুমুদকে দেখাচ্ছি খানিকটা মেন্টর হিসেবে। এই যে মেন্টর ধরনের চরিত্রগুলো, যাদেরকে আমরা আসলে যেমন সাইকোলজি কোর্সে আমাদের যে সাইকোলজি আমরা পড়াই বা লিটারেচারের সাথে কানেক্ট করে পড়াই, সেখানে দেখবেন যে ফ্রয়েডের একটা ডিফেন্স মেকানিজম আছে যেটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন। এখন আইডেন্টিফিকেশনের ধারণাটা কিরকম? যে আমি, মনে করুন আমাকে বলা হলো যে আমি কার মতো হতে চাই, তো আমি বললাম যে আমি তো আসলে আমার কথা আটকে যায়, আমি আসলে সামজির আহমেদের মতন খুবই মানে গতিশীল হতে চাই আমার কথা, ঠিক আছে? এখন এই যে আমি সামজির আহমেদকে দিয়ে নিজেকে আইডেন্টিফাই করছি, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এখন আমাদের গল্প, উপন্যাস, এই কথা সাহিত্যগুলোতেও কিন্তু এরকম কিছু চরিত্র থাকবে, যেই চরিত্রগুলো আসলে আপনার আইডেন্টিফাই করে নিজেদেরকে, প্রোটাগনিস্টরা তার চেয়ে হায়ার এইমের কাউকে, বুঝতে পারছেন? যেমন আলকেমিস্ট আছে না, পাওলো কোয়েলহোর। আলকেমিস্টে দেখবেন কি নাম, সান্তিয়াগো না, ছেলেটার নাম কি ছিল? সান্তিয়াগো তো ছিল বোধহয়। হ্যাঁ, ওইখানে ওর মেন্টর থাকে না একজন বয়স্ক লোক, কিংবা আপনি যদি এই যে আলব্রেজিদের ফ্রুটস অফ দি আর্থের কথা বলছিলাম, এই ফ্রুটস অফ দি আর্থে ওই যে ন্যাথানিয়েল যে ক্যারেক্টারটা নিজেকে কল্পনা করছে, ওকে যে গাইড করে করে নিয়ে যাচ্ছে, সে আরেকজন এরকম প্রবীণ লোক, ঠিক আছে? তো এই যে চরিত্রগুলো, মানে আমি আমার অবস্থান আজকে এখানে,
সামজির আহমেদের অবস্থান আজকে এখানে, আমি হতে চাচ্ছি সামজির আহমেদের মতো। এখন আমাদের এই দুইটা ক্যারেক্টারকে আমি যদি কন্ট্রাস্টে দেখাই যে এ ভালো এ খারাপ, এ কৃপণ এ খরুচে, এ অমুক ও তমুক, তাহলে তো আমি আর এর মতন হতে চাবো না। কন্ট্রাস্টে হলে, কেবল কনসার্টে হলে, একই ধরনের চরিত্র হলে আমি বলতে পারবো ফ্যানটা চালু আছে, হয়তো এটা একে আছে, আমি হয়তো 5-এ নিয়ে যেতে চাচ্ছি, বোঝাতে পারছি? কিন্তু ফ্যানটা যদি বন্ধই থাকে, এটা 1 আর 5-এর, তাহলে রিলেভেন্স কি? দেয়ার নো রিলেভেন্স। কাজেই এইখানে আমি নির্মাণ করছি হয়তো এই চরিত্রটা সৎ, এটা আরো সৎ, এই চরিত্রটা পরিশ্রমী, এ আরো পরিশ্রমী, এর কাছে আমাদের প্রোটাগনিস্ট পৌঁছাতে চায়। সাধনার মতো কুংফু পান্ডা বা এগুলোতে দেখেছেন না, শিফু টাইপের কিছু ক্যারেক্টার থাকে, এই ধরনের ক্যারেক্টার। তার মানে এইভাবেও কিন্তু চরিত্র নির্মাণ করা হয়। যেমন শশীকে কিন্তু এইখানে এই টেক্সটে কুমুদের যেমন একটা ইনফ্লুয়েন্স আছে, শশীর উপর হালকা ইনফ্লুয়েন্স আছে যাদব, যেই কবিরাজটা শেষ পর্যন্ত আফিম খেয়ে মারা গেল, সেই কবিরাজটার কিন্তু ব্যক্তিত্ব ভারী। কেউ বলছিল যে শশী এবং পাগল দিদি, এদের কিন্তু একটা প্রভাব এই আমাদের শশীর উপর আছে। শশী খুব প্রশান্তি পায়, বলছিল এই বাড়িটাতে গেলেই শশী খুব প্রশান্তি পায়। তার মানে ওই যে যাদবের যে এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, যাদব কবিরাজি চিকিৎসা করে, কিন্তু যাদবের মানুষজন যাদবকে যেভাবে ভক্তি করত, শ্রদ্ধা করতো, এবং যাদবের যেরকম গাম্ভীর্য, সেই ব্যক্তিত্বের ধরনটা শশীকে আকর্ষণ করত। এবং শশী কিন্তু আসলে শেষ পর্যন্ত, যদিও যাদবের সাথে তার মতবিরোধ ছিল, কিন্তু কয়েকটা জায়গায় কুমুদ এবং যাদব এই দুইটা ক্যারেক্টারের মধ্যে। এখন তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে তো যদি কনসার্টেই যায় বা ঐকতানের সাথে আগায় চরিত্রগুলোর সাথে তাহলে ঝামেলা বাঁধলো কেন? কারণ কুমুদ যখন আসে, শশী কিন্তু তার মানিব্যাগটা খুঁজে না পেয়ে শশীর মনে একটা খারাপ সন্দেহ হয়, সে তার বন্ধুকে সন্দেহ করে। পরে আবার যখন তার খেয়াল হয় সে মানিব্যাগ খুঁজে পায়, সে একরকম ওইটার প্রতিকার স্বরূপ কিছু টাকা বোধহয় দিয়ে দেয়। আবার যাদবের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যাদবকে শশী এত পছন্দ করে, কিন্তু যাদবের এই যে তড়িঘড়ি করে যে স্বেচ্ছা মৃত্যু, এটার পেছনে কিন্তু শশীর একটা বড় পরিমাণ দায় আছে। তো তার মানে আমরা আসলে এখানে দেখছি এই যে একই সাথে এদের সাথে একভাবে আগাতেও মতের যে অমিল দেখাচ্ছি, এটার বেসিক কারণ আসলে যেহেতু শশী ক্যারেক্টারটা একটা মডার্নিস্ট হিরো, শেষ পর্যন্ত মডার্নিস্ট হিরোর যে ব্যক্তি